আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্র ক্লাসে। তোমাদের সাথে এর আগে আমি আগের ক্লাসটাতে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই একই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায়ের যেসব বিষয় আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। তাহলে প্রথমে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি বা উপাদানসমূহ কি কি বা উপাদানগুলো কি কি। এরপরে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এরপরে আলোচনা করব বাংলাদেশের বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব। প্রথমে তাহলে কী নিয়ে আলোচনা প্রথমে আন্তর্জাতিক বাণিজ্যের যে ভিত্তি বা উপাদানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে আলোচনা করব আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর আলোচনা করব বাংলাদেশের বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ কী কী সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে একটা কথা ক্লিয়ার করে দিই, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য কিন্তু একই কথা, ঠিক আছে। কোথাও যদি বৈদেশিক বাণিজ্য থাকে তাহলে কি বুঝতে হবে যে এখানে আন্তর্জাতিক বাণিজ্য কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি, প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি। আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন উপাদান বা ভিত্তিগুলো কি কি। তাহলে এই যে দেখো আমি এখানে প্রথমে কি লিখেছি, ভৌগোলিক অবস্থা। আচ্ছা, প্রথমে আমরা আগের ক্লাসে একটা কথা বলি যে আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা কি বলেছিলাম। আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা বলেছিলাম যে প্রক্রিয়ার মাধ্যমে দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্য সেবা আদান প্রদান সংগঠিত হয় সেটাকে কি বলবো আমরা, আন্তর্জাতিক বাণিজ্য। যে প্রক্রিয়া বলতে সেখানে কি প্রক্রিয়ার কথা বলেছিলাম, আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্য সেবার আদান প্রদান হলে আমরা সেটাকে কি বলবো, আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য বলবো, ঠিক আছে। তাহলে এই যে বৈদেশিক বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য যেসব উপাদান দ্বারা প্রভাবিত হয় বা যেসব উপাদান ভিত্তির উপর করে গড়ে উঠে আমরা সেসব বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে কি রয়েছে, ভৌগোলিক অবস্থা, ঠিক আছে। ভৌগোলিক অবস্থা, প্রত্যেকটা দেশের ভৌগোলিক অবস্থা কিন্তু একরকম নয়, ঠিক আছে। ভৌগোলিক অবস্থা বিভিন্নতা কারণে কি হয়ে থাকে প্রতিটি দেশে, ঠিক আছে, বা প্রত্যেকটি দেশে বা একই দেশে বিভিন্ন ধরনের পণ্য সেবা উৎপাদন করা সম্ভব নাও হতে পারে, বা অন্য দেশ যে পণ্যটা উৎপাদন করে বা সেবাটা উৎপাদন করে সেটা আমাদের দেশে উৎপাদন করা সম্ভব নাও হতে পারে। যার কারণ হলো ভৌগোলিক অবস্থা। ভৌগোলিক অবস্থার কারণে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা পণ্য উৎপাদন করতে পারে না, যার কারণে কি সৃষ্টি হয়, আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। তাহলে ভৌগোলিক অবস্থা আন্তর্জাতিক বাণিজ্যকে কী করে থাকে, প্রভাবিত করে থাকে। এরপরে রয়েছে কি, প্রাকৃতিক সম্পদের ভিন্নতা। প্রত্যেকটি দেশে কিন্তু একই রকম প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় না। তোমাদের গত ক্লাসেও বলেছি এক এক দেশে এক এক ধরনের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য দেখা যায়। সেই কারণে প্রতিটি দেশ সেই প্রাকৃতিক সম্পদ দিয়ে একই ধরনের প্রতিটি দেশের একই রকম কী করতে পারে না, প্রাকৃতিক সম্পদ উৎপাদন করতে পারে না, পণ্য সেবা উৎপাদন করতে পারে না। তার কারণ হলো প্রাকৃতিক সম্পদের বিভিন্নতা। এই প্রাকৃতিক সম্পদের বিভিন্নতার কারণে কিসের সৃষ্টি হয়, আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়, ঠিক আছে। এরপরে রয়েছে কি, উপাদানের গতিশীলতা। দেশের ভিতরে যে উপাদানের যে গতিশীলতাটা রয়েছে বা এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরের যে গতি সেটা কিন্তু দেশের অভ্যন্তরে খুবই গতিশীল বা খুবই দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হওয়া সম্ভব। কিন্তু বিভিন্ন দেশের মধ্যে এই উপাদানের গতিশীলতা কি সম্ভব নয়, খুবই গতিশীল হওয়া সম্ভব নয়। সে কারণে এক এক দেশে এক এক ধরনের পণ্য উৎপাদিত হয়।
যার কারণে কিসের সৃষ্টি হয়, আন্তর্জাতিক বাণিজ্যের বা বৈদেশিক বাণিজ্যের সৃষ্টি হয়। ঠিক আছে, আমি তোমাদের গত ক্লাসে উৎপাদন ও উপাদানগুলো তোমাদের বলেছিলাম, তোমরা জানো সেগুলো কি হয়। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদি হলো উৎপাদনের মূল উপকরণ। ঠিক আছে, এবার হলো সম্প্রসারিত বাজার সুবিধা। আন্তর্জাতিক বাণিজ্য শুরু হলে কি হয়, বাজার সম্প্রসারিত হয়। আন্তর্জাতিক বাণিজ্য শুরু হলে কি হয়, বাজার সম্প্রসারিত হয় এবং পণ্যের কি হয়, বাজার যত সম্প্রসারিত হবে পণ্যের চাহিদা তত কি হবে, বৃদ্ধি পাবে। পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে কি হবে, দেশে উৎপাদনটা বৃদ্ধি পাবে। কি হবে, দেশের উৎপাদনটা বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পেলে তাহলে কি দেশের জন্য উপকার এবং সকলের জন্য উপকার, যার কারণে কি হয়, আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। কি দ্বারা, বাজার সম্প্রসারণের দ্বারা কিসের সৃষ্টি হয়, আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। এরপরে ব্যয় হ্রাস বা ব্যয় হ্রাস। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা কি করতে পারি, উৎপাদনের বিশ্বাসায়ন করতে পারি। নতুন নতুন প্রযুক্তি আমদানির মাধ্যমে কি করতে পারি, বিভিন্ন পণ্যের উৎপাদন কি করতে পারি, উৎপাদন ব্যয় কি করতে পারি, হ্রাস করতে পারি। এই উৎপাদন ব্যয় হ্রাস কি করতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করতে পারে। কিভাবে বলেছি, আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়, উৎপাদনের বিশেষায়ন হয় এবং নতুন নতুন প্রযুক্তি আমরা কি করতে পারি, বিদেশ থেকে আমদানি করতে পারি। আমদানি করে আগে যেই পণ্যটা উৎপাদন করতে বেশি খরচ হতো সেই পণ্যটা কি কম খরচে কি করতে, ওই প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করতে পারতেছি। উৎপাদন করতে পারার কারণে আমাদের কি হচ্ছে, ব্যয় হ্রাস হচ্ছে। এই ব্যয় হ্রাস কি করে, আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করে। ঠিক আছে, এরপরে হলো শ্রমের দক্ষতা বৃদ্ধি। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে কি প্রযুক্তিগত, ঠিক আছে, প্রযুক্তিগত আদান প্রদান সম্ভব হয়। এক দেশের উন্নত প্রযুক্তি অন্য দেশে আনা সম্ভব হয়। ঠিক আছে, বা এক দেশে উন্নত প্রযুক্তি অন্য দেশে নেওয়া সম্ভব হয়। এই যে প্রযুক্তি উন্নত প্রযুক্তি আদান প্রদানের ফলে আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে শ্রমগুলো রয়েছে সেগুলো কি করা যায়, এই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা যায়। তাই আন্তর্জাতিক বাণিজ্য শ্রমের দক্ষতা বৃদ্ধি কি করে, আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করে। ঠিক আছে, এরপর হলো ভোগ ও কল্যাণ বৃদ্ধি। এরপর হলো কি, ভোগ ও কল্যাণ বৃদ্ধি। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে আমরা কি করতে পারি, একটি দেশ থেকে একটি দেশের পণ্য অন্য দেশে নিয়ে যেতে পারি এবং অন্য দেশের পণ্য কি করতে পারে, কম দামে নিজ দেশে নিয়ে আসতে পারে। ফলে কি হয়, ভোক্তা অধিক লাভবান হয়। এর ফলে ভোক্তার কি হয়, ভোগও বৃদ্ধি পায় এবং কল্যাণও বৃদ্ধি পায়। এই যে ভোগ ও কল্যাণ বৃদ্ধি কি করে থাকে, আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্যকে প্রভাবিত করে থাকে। এরপর হলো বাণিজ্য লাভ। আন্তর্জাতিক বাণিজ্য উৎপাদন বৃদ্ধির দ্বারা মাধ্যমে যদি আমরা বাণিজ্যে লিপ্ত হই তাহলে কি হয়, দেশীয় সম্পদে কি করা যায়, পরিপূর্ণভাবে ব্যবহার করা যায়। ঠিক আছে, এই ফলে কি হয়, উভয় দেশই লাভবান হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়, উভয় দেশই লাভবান হয়। কারণ দেশের চেয়ে কম দামে যদি পণ্য বিদেশ থেকে আমদানি করা যায় এবং দেশের চেয়ে বেশি দামে যদি বিদেশে পণ্য রপ্তানি করা যায় তাহলে কি হয়, একমাত্র তখনই কি হয়, আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। এর ফলে কি হয়, বাণিজ্য থেকে একটা লাভের সৃষ্টি হয়, উভয় দেশই লাভবান হয়। ফলে বাণিজ্য থেকে লাভ কিসের সৃষ্টি করে, আন্তর্জাতিক বাণিজ্যে সৃষ্টি করে বা প্রভাব বিস্তার করে। ঠিক আছে, এরপরে হলো সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের দেশে বা বিভিন্ন দেশে যে সম্পদগুলো রয়েছে, প্রাকৃতিক সম্পদ বা যে কোনো সম্পদগুলো যে রয়েছে সেগুলো যদি পরিপূর্ণ ব্যবহার করতে চায় তাহলে দেশের চাহিদার সাথে সাথে কি বিদেশের চাহিদারও প্রয়োজন রয়েছে। এই যদি চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে সে সম্পদের পরিপূর্ণ ব্যবহার বা সুষ্ঠু ব্যবহার সম্ভব। ঠিক আছে, এই সুষ্ঠু ব্যবহার করে কি করা যায়, উৎপাদন বৃদ্ধি করা যায় এবং এই পণ্যগুলো কি করা যায়, বাইরের দেশে বিক্রয় করা যায়। ফলে কি হয়, আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়।
রাজনৈতিক ও সামাজিক সহযোগিতা। আন্তর্জাতিক বাণিজ্য শুধু অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেটা নয়, বরং অবাধ বাণিজ্য ফলে কিসের সৃষ্টি হয়? রাজনৈতিক সামাজিক সহযোগিতার সৃষ্টি হয়। তাহলে রাজনৈতিক ও সামাজিক সহযোগিতাও তাহলে কিসের সৃষ্টি করতেছে? আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি করতেছে। এরপরে হলো কি? সাংস্কৃতিক আদান প্রদান। ঠিক আছে, আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়? সাংস্কৃতিক আদান প্রদান কি হয়ে ওঠে? সহজতর বা সহজ হয়ে ওঠে। সাংস্কৃতিকভাবে যে একটা আদান প্রদান সেটা কি হয়ে ওঠে? সহজ হয়ে ওঠে। এবং অবাধ বাণিজ্যের মাধ্যমে কি করে? বিভিন্ন দেশের সাথে আমাদের কি মৈত্রী সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা সম্ভব হয়, যার ফলে কি হয়? সাংস্কৃতিক উপাদান আন্তর্জাতিক বাণিজ্যকে কি করে থাকে? প্রভাবিত করে থাকে। পরে হলো প্রযুক্তিগত উন্নয়ন। একটি দেশ যদি অন্য দেশের সাথে বাণিজ্যে লিপ্ত হয় তাহলে সে সহজে বুঝতে পারে যে কোন দেশে কি প্রযুক্তিগত উন্নতিটা হচ্ছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলো উন্নত দেশগুলো থেকে কি করতে পারে? উন্নত প্রযুক্তিগুলো আমদানি করতে পারে। ফলে নিজ দেশে কি করতে পারে? প্রযুক্তিগত উন্নয়ন ঘটাতে পারে এবং উৎপাদন বৃদ্ধি ঘটাতে পারে। ফলে কি হয়? আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। এবারে হলো বিশ্ব শান্তি। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে বিভিন্ন দেশের মধ্যে কি হয়? একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে হলো কি? শান্তি। ঠিক আছে, তাহলে কি আমরা জানি যে শান্তি মানে হলো কি? বন্ধুত্ব মানে হলো শান্তি। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে যদি বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা সম্ভব হয় বা অবাধ বাণিজ্যের সৃষ্টি হয়, তাহলে কিসের সৃষ্টি হয়? পৃথিবী জুড়ে বা বিশ্ব জুড়ে কিসের প্রতিষ্ঠা হয়? শান্তির প্রতিষ্ঠা হয়। তাহলে আন্তর্জাতিক বিশ্ব শান্তি কোন জিনিসটাকে প্রভাবিত করতেছে? আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্যকে প্রভাবিত করতেছে। এই ছিল আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি বা উপাদান। যে উপাদানগুলো কি করে থাকে? আন্তর্জাতিক বাণিজ্যকে প্রভাবিত করে থাকে। এরপর আমরা যাব আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। কোন প্রশ্নে যাব? আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করব। আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো অনেকগুলো বিষয় কিন্তু প্রায় একই রকম। তারপর আমি যে পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি বা তোমাদের সাথে আলোচনা করছি, সাথে সাথে অল্প অল্প কিছু বলে দিচ্ছি। তবে এর আগে যেটা আলোচনা করেছে মোটামুটি দুইটাই কিন্তু কাছাকাছি। ঠিক আছে, দেখো উৎপাদন বৃদ্ধি কখন সম্ভব হয় বলো তো? আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি বলেছিলাম? দেশীয় উৎপাদন বৃদ্ধি পায়। দেশীয় উৎপাদন বৃদ্ধি ফলে কি হয়? ফলে আন্তর্জাতিক বাণিজ্যের সৃষ্টি হয়। উৎপাদন বৃদ্ধি পেলে কিসের সৃষ্টি হয় বলেছিলাম? এই যে বাজার সম্প্রসারিত হয়। বাজার সম্প্রসারিত হলে কি হয়? চাহিদা বৃদ্ধি পায়। ফলে কি আন্তর্জাতিক বাণিজ্য একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিনিয়োগ বৃদ্ধি। যদি কোনো দেশে বাজার সম্প্রসারিত হয় এবং পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, তা স্বাভাবিকভাবে কি হবে? উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধির জন্য কিসের প্রয়োজন? বিনিয়োগের প্রয়োজন। তাহলে উৎপাদন বৃদ্ধির জন্য বিনিয়োগের সৃষ্টি হয় কিসের কারণে? আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। ঠিক আছে, ভোগ ও কল্যাণ বৃদ্ধি, এটাও বলেছি। আমরা কি করতে পারি? আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বিদেশ থেকে বা অন্য দেশ থেকে কি করতে পারি? কম দামে পণ্য আমদানি করতে পারি। কম দামে পণ্য আমদানির ফলে কি হয়? ভোগ বৃদ্ধি পায় এবং ভোক্তার কি বৃদ্ধি পায়? কল্যাণ বৃদ্ধি পায়। এরপরে বাণিজ্য লাভ সৃষ্টি। বাণিজ্যের ফলে কি হয়? উভয় দেশ লাভবান হয়। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়? উভয় দেশ লাভবান হয়। কিভাবে? আন্তর্জাতিক বাণিজ্যের ফলে সাধারণত কম দামে কোনো পণ্য অন্য দেশ থেকে কিনে আনা যায় এবং নিজ দেশের চেয়ে কি কোনো পণ্য বিদেশে রপ্তানি করা যায়। ফলে কিসের সৃষ্টি হয়? বাণিজ্যের থেকে একটা কিসের সৃষ্টি হয়? লাভের সৃষ্টি হয়।
ফলে একটা দেশের জন্য কি আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে। এরপর হলো সম্পদের সুষ্ঠু ব্যবহার। একটা দেশের বাজার যদি সম্প্রসারিত হয়, দেশে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়, দেশের বাজার সম্প্রসারিত হয়। বাজার সম্প্রসারিত হলে কি হয়, চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি পেলে কি হয়, উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে অবশ্যই কি হবে, একটা দেশের সম্পদের কি হবে, পরিপূর্ণ বা সুষ্ঠু ব্যবহার হবে। সুতরাং আমরা কি বলতে পারি, একটা দেশের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। এরপরে হলো বাজার সম্প্রসারণ। সেই একই কথা, আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়, পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, ফলে কি হয়, বাজার সম্প্রসারিত হয়। বাজার সম্প্রসারিত হলে কি হয়, বিনিয়োগ বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়। এসব কারণে কি রয়েছে, একটা দেশের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনীয়তা রয়েছে। এরপর হলো দক্ষতা বৃদ্ধি। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি করা যায়, বিদেশ থেকে উন্নত প্রযুক্তি এবং কি বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ক্রয় করার মাধ্যমে বা আমদানি করার মাধ্যমে নিজ দেশের যে শ্রমিকরা রয়েছে তাদের কি করা যায়, দক্ষতা বৃদ্ধি করা যায়। এই দক্ষতা বৃদ্ধির কারণে কি হয়, দেশের উৎপাদন বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়, বাজার সম্প্রসারিত হয় এবং ভোগ কল্যাণ সব কিছু কী হয়ে যায়, বৃদ্ধি পায়। সুতরাং একটা দেশের যদি আন্তর্জাতিক বাণিজ্য কিসের জন্য প্রয়োজন রয়েছে, একটা দক্ষতা বৃদ্ধির জন্য, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজন রয়েছে। এরপরে হলো একচেটিয়া কারবার প্রতিরোধ। যদি দেশের অভ্যন্তরে যদি শুধু পণ্য বিক্রয় বা ক্রয় করতে হতো এবং আন্তর্জাতিক বাণিজ্য না হতো, তাহলে কিসের সৃষ্টি হতো, একচেটিয়া কারবারের সৃষ্টি হতো। কেউ একজন হয়তো একটা জিনিস কেউ একজন ক্রয় করতো বা একজন বিক্রয় করতো, ফলে ভোক্তা কল্যাণ হ্রাস পেত, উৎপাদন বৃদ্ধি পেত না বা বিনিয়োগ বৃদ্ধি পেত না, বাজার সম্প্রসারিত হতো না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ফলে একচেটিয়া বা কারবারকে কী করা যাচ্ছে, প্রতিরোধ করা যাচ্ছে এবং বাজারকে কী করা যাচ্ছে, সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে। এরপরে দেখো কর্মসংস্থান বৃদ্ধি। স্বাভাবিকভাবে আমরা জানি যে কি, বাজার সম্প্রসারিত হলে কি হয়, পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। পণ্যের চাহিদা বৃদ্ধি পেলে কি হয়, উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি করতে গেলে কিসের প্রয়োজন, শ্রম নিয়োগের বা শ্রম বা কাঁচামাল বা কি হয়, উপাদানগুলো কি রয়েছে, বিভিন্ন উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে এগুলো কি করতে হয়, নিয়োগ বৃদ্ধি করতে হয়। সুতরাং এই যে প্রযুক্তি আন্তর্জাতিক বাণিজ্যের ফলে তাহলে কি হচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে দেশের অভ্যন্তরে। এরপরে হলো প্রযুক্তিগত উন্নয়ন। সেটাও আগের মতোই, একটি দেশের অভ্যন্তরে যদি উন্নয়নশীল দেশগুলো, যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে তারা সাধারণত কী রয়েছে, প্রযুক্তিগত দিক দিয়ে কী রয়েছে, একটু পিছিয়ে রয়েছে। তারা যদি কী করতে পারে, বিদেশ থেকে উন্নত প্রযুক্তিগুলো আমদানি করতে পারে, তাহলে কি করতে পারে, নিজ দেশে উৎপাদন বৃদ্ধি করতে পারে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। ফলে প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য কিভাবে সম্ভব, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে। এরপরে হলো বিশ্ব শান্তি। সেই একই কথা, তোমরা যদি প্রথমটা ঠিকমতো বুঝে থাকো, এই ব্যাপারটা তোমরা নিজেরা করতে পারবে। তারপরে তোমাদের একটু সহযোগিতা করার চেষ্টা করছি। বিশ্ব শান্তি সাধারণত অবাধ বাণিজ্যের ফলে বা আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কি হয়, বিভিন্ন দেশের সাথে কি হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা মানে হলো একটা শান্তি প্রতিষ্ঠিত হওয়া। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্য অবাধ বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য কিসের সৃষ্টি করে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করে বা সৃষ্টি করে। ঠিক আছে, এই হলো আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বলতে পারি, আন্তর্জাতিক বাণিজ্য, একটা দেশের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। একটা দেশ শুধু নিজ দেশের অভ্যন্তরে বাণিজ্যের মাধ্যমে কি করতে পারে না, উন্নয়ন করতে পারবেন বা
উন্নয়নশীল দেশ থেকে বা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল বা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত সে কী করে আমদানি রপ্তানি না করে বা আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে নিয়োজিত না হয়, তাহলে কখনোই সে একটা দেশে উন্নয়ন সম্ভব নয়। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানব বাংলাদেশের বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, আমরা এরপরে এটা নিয়ে আলোচনা। তাহলে আমরা এখন কি নিয়ে আলোচনা করব? বাংলাদেশের বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যের যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তাহলে দেখা যাক কী রয়েছে। কাঁচামাল রপ্তানি। বাংলাদেশের যে আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে বা রপ্তানি বাণিজ্য রয়েছে সেখানে কিসের আধিক্য দেখা যায়? কাঁচামাল রপ্তানি আধিক্য দেখা যায়। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 83% কোথা থেকে এসে থাকে? এই যে কাঁচামাল থেকে প্রায় 83% কী করে থাকে? কাঁচামাল রপ্তানি করে থাকে। এই কাঁচামালের মধ্যে সাধারণত কৃষিজাত দ্রব্যই প্রধান, যেমন পাট, চা, তামাক, চামড়া ইত্যাদি। ঠিক আছে, পাট, চা, তামাক, মাছ, চামড়া ইত্যাদি হলো বাংলাদেশের কাঁচামাল রপ্তানি যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মধ্যে এগুলো হলো কি অন্যতম। এরপরে হলো শিল্পজাত দ্রব্যের আমদানি। বাংলাদেশের মোট আমদানির 75% কী করে থাকে? শিল্পজাত দ্রব্য আমদানি করে থাকে। বাংলাদেশ শিল্পে অনুন্নত হওয়ার কারণে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, কল কবজা, সিমেন্ট, ওষুধ, জ্বালানি, ইস্পাত, লোহা ইত্যাদি কী করে থাকে? বিদেশ থেকে আমদানি করে থাকে। এরপরে হলো খাদ্যশস্য আমদানি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলো কি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশ কি কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কি নয়? খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশ বিপুল পরিমাণে খাদ্যশস্য কী করে থাকে? বিদেশ থেকে আমদানি করে থাকে। ঠিক আছে, এরপরে হলো প্রতিকূল লেনদেন ভারসাম্য। বাংলাদেশ কি প্রচুর পরিমাণে প্রচলিত ও অপ্রচলিত পণ্য রপ্তানি করা সত্ত্বেও কী করে থাকে? প্রতিকূল লেনদেন ভারসাম্য। বাংলাদেশের বাণিজ্য কি আন্তর্জাতিক বাণিজ্য কী ধরনের? প্রতিকূল লেনদেন ভারসাম্য ধরনের হয়ে থাকে, কারণ বাংলাদেশকে প্রতি বছর ঋণের সুদ ও বৈদেশিক খরচ বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়, যার কারণে বাংলাদেশের লেনদেন ভারসাম্য কি প্রতিকূল ধরনের। এরপরে রয়েছে এরপরে হলো আমদানি বেশি রপ্তানি কম। বাংলাদেশের যে বৈদেশিক বাণিজ্য যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে কি হয়ে থাকে? আমদানি বেশি হয়ে থাকে কিন্তু রপ্তানি কম হয়ে থাকে। ঠিক আছে, বাংলাদেশ প্রচুর পরিমাণে শিল্প ও ভোগ্যপণ্য কি করে থাকে? বিদেশ থেকে আমদানি করে থাকে এবং অন্যদিকে আন্তর্জাতিক বাজারে খুবই অল্প সংখ্যক পণ্য রপ্তানি করে থাকে। এরপরে হলো ওয়েজ আর্নার স্কিম। কি ওয়েজ আর্নার স্কিম? বাংলাদেশে দিন দিন কি হচ্ছে? বাংলাদেশে দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের যে বর্ধিত চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশ কি করেছে? ওয়েজ আর্নার স্কিম চালু করেছে, যার ফলে এখানে কি প্রচুর পরিমাণে পণ্য কী করা হচ্ছে? আমদানি করা হচ্ছে। ঠিক আছে, এরপরে হলো শ্রমনিবিড় দ্রব্য রপ্তানি। বাংলাদেশ যেসব পণ্যগুলো রপ্তানি করে থাকে তার বেশিরভাগ কি হলো কি শ্রমনিবিড়, মানে যে শুধু শ্রমের মাধ্যমে যে পণ্যগুলো বেশি পরিমাণে উৎপাদন করা যায় বা প্রধানত শ্রম ব্যবহার করে যেসব পণ্যগুলো উৎপাদন করা যায় সেগুলোকে কি করে থাকে? রপ্তানি করে থাকে। সাধারণত এইসব পণ্যের উপরেই কি করে থাকে? বেশি গুরুত্ব দিয়ে থাকে কৃষির ক্ষেত্রে, রপ্তানি ক্ষেত্রে। ফলে আন্তর্জাতিক বাজারে এদের কি থাকে? দামও কম থাকে। এরপরে হলো কি জনশক্তি রপ্তানি। বাংলাদেশ বিভিন্ন ধরনের কী করে থাকে?
বাংলাদেশ কী করে শ্রমনিবিড়, সরি এটা তো বলেছি বাংলাদেশ বিভিন্ন দেশে কী করে থাকে, বিভিন্ন ধরনের দক্ষ ও অদক্ষ জনশক্তি রপ্তানি করে থাকে। এই রপ্তানির মাধ্যমে বাংলাদেশ কী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এই বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এরপরে হলো তৈরি পোশাকের প্রাধান্য। বাংলাদেশে যা কিছু শিল্প পণ্য রপ্তানি করে থাকে, বাংলাদেশ যত ধরনের শিল্প পণ্য রপ্তানি করে থাকে তার সিংহভাগই কি হলো কি তৈরি পোশাক। ঠিক আছে, তার সিংহভাগই কি তৈরি পোশাক। আমি একটা জিনিস বাদ দিয়েছি, তার সিংহভাগই কি তাহলে তৈরি পোশাক। বাংলাদেশে বলতে মোট রপ্তানি প্রায় 70% হলো কি তৈরি পোশাক। বাংলাদেশের যে রপ্তানি শিল্পজাত পণ্য রপ্তানি করে তার প্রায় 70% হলো কি 70% কি তৈরি পোশাক। মোট যে শিল্পজাত পণ্য রপ্তানি করে থাকে তার প্রায় 70% কি বা শতকরা 70% হলো কি তৈরি পোশাক। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস বাদ দিয়েছি আমি, সেটা হলো কি বাণিজ্যের সংকীর্ণতা। বাংলাদেশের বাণিজ্য সাধারণত যে আন্তর্জাতিকভাবে যে পণ্যগুলো রপ্তানি করে থাকে তা শুধুমাত্র কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ। কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ, যেগুলোর মধ্যে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, এগুলোই হলো প্রধান। ঠিক আছে, এই তিনটা দেশে, ইংল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, এই তিনটি দেশে 50% শতকরা 50% রপ্তানি ওই তিনটা দেশের মধ্যেই করা হয়ে থাকে, শুধুমাত্র ওই তিনটা দেশের মধ্যে করা হয়ে থাকে। সুতরাং বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশের পরিধি কি, এর থেকে বোঝা যাচ্ছে কি বৈদেশিক বাজারে বাংলাদেশের পরিধি কি খুবই সংকীর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বাংলাদেশের যে বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্য রয়েছে সেইখানে কিসের আধিক্য দেখলাম, আমদানির আধিক্য দেখলাম এবং রপ্তানি কম দেখলাম। এবং কিসের গুরুত্ব বেশি, কাঁচামাল রপ্তানি। মোট বাণিজ্যের মধ্যে 83% কি হয় কাঁচামাল, শুধুমাত্র কাঁচামালের রপ্তানি করা হয়, যার মধ্যে কৃষিজাত দ্রব্যই প্রধান। এবং শিল্পজাতের আমদানি কি প্রায় 75% শিল্পজাত দ্রব্য বিদেশ থেকে আমদানি করা হয়। তারপর খাদ্য, বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলো কি নয়, খাদ্যে স্বয়ংসম্পন্ন নয়, ফলে কি প্রচুর পরিমাণে প্রতি বছর প্রচুর পরিমাণে খাদ্যশস্য কী করতে হয়, বিদেশ থেকে আমদানি করতে হয়। এবারে প্রতিকূল লেনদেন ভারসাম্য হলো আমদানি বেশি হওয়া কিসের তুলনায়, রপ্তানির তুলনায়। ঠিক আছে, রপ্তানির তুলনায় আমদানি বেশি হলে আমরা সেই বাণিজ্যটাকে কী বলবো, প্রতিকূল বলবো। ঠিক আছে, বাংলাদেশে কিন্তু আমদানি তুলনায় কি রপ্তানি কম, ফলে কী ধরনের বাণিজ্য দেখা যায়, প্রতিকূল লেনদেন ভারসাম্যে বাণিজ্য দেখা যায়। সে একই কথা এখানেও রয়েছে। এরপর ওয়েজ আর্নার স্কিম চালু করেছে কেন সরকার, কারণ হলো বাংলাদেশের জনশক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে প্রচুর পরিমাণে কী করা হচ্ছে, এই ওয়েজ আর্নার স্কিমের অধীনে প্রচুর পরিমাণে পণ্য বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। এবারে হলো শ্রমনিবিড় দ্রব্য রপ্তানি। বাংলাদেশে যেসব পণ্যগুলো রপ্তানি করে থাকে তার বেশিরভাগই কি শ্রমনিবিড় প্রযুক্তি ব্যবহার করে যেসব পণ্য উৎপাদন করা হয়েছে শুধুমাত্র সেগুলো বেশি পরিমাণে রপ্তানি করা হয়। এরপরে হলো জনশক্তি রপ্তানি। বাংলাদেশ বিদেশে বিভিন্ন ধরনের দক্ষ অদক্ষ জনশক্তি রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, যেটাকে দেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে হলো তৈরি পোশাকের প্রাধান্য। বাংলাদেশ যে কয়টি শিল্পজাত দ্রব্য রপ্তানি করে থাকে তার মধ্যে প্রায় 70%ই কী করে থাকে, তৈরি পোশাকে রপ্তানি করে থাকে। এরপরে হলো বাণিজ্যের সংকীর্ণ। বাংলাদেশের বেশিরভাগ রপ্তানি তিনটা দেশের মধ্যে সীমাবদ্ধ, সেগুলো হলো কি ইংল্যান্ড, জার্মানি এবং যুক্তরাষ্ট্র। এই তিনটা দেশের মধ্যে মোট রপ্তানি বাণিজ্যে 50%
90% সংগঠিত হয়। ফলে এ থেকেই বোঝা যায় যে বাংলাদেশে রপ্তানি বাণিজ্যে খুবই সংকীর্ণ। ঠিক আছে, তাহলে কি রয়েছে, বাণিজ্যে একটা বাজারে কি রয়েছে, সংকীর্ণতা রয়েছে। সুতরাং আমরা উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বললাম, বা এই সব আলোচনা থেকে এই এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেখান থেকে কি বুঝতে পারলাম, যে বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি তুলনায় রপ্তানি কম, এবং কি খাদ্যশস্য প্রচুর পরিমাণে আমদানি করা হয়, শ্রমনিবিড় দ্রব্য রপ্তানি করা হয়, তারপরে বাজারে কি রয়েছে, সংকীর্ণতা রয়েছে, এবং শিল্পজাত দ্রব্যের আমদানি আধিক্য রয়েছে। সুতরাং এসব দূর করে আমাদের কী করতে হবে, আন্তর্জাতিক বাণিজ্যকে কি আরও অধিকতর উন্নত করতে হবে এবং সংগঠিত করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তাহলে সবাই ভালো থেকো। আশা করি কী করবা, তোমরা বাসায় পড়াশোনা করবে, এবং সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রইল।